অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা দাকুমড়া করার জন্য চীন যে চালগুলো দিয়ে রেখেছে, ১ নম্বর চাল হলো একটা করিডর। বাংলাদেশ থেকে একেবারে কুনমিং পর্যন্ত যে রাস্তা যাবে, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, নয়া সিল্ক রুট। এটা যাকে বলে মানে এটা আগে যেমন কলকাতা দিয়ে হওয়ার কথা ছিল, এটা কলকাতায় বাদ দিয়ে এখন বাংলাদেশ, মায়ানমার, চীন যেটা করবে। এটা ভারতের সঙ্গে আমাদের একটা অ্যাটমিক বোম তৈরি হয়ে আছে। উত্তরবঙ্গের লালমনিরহাটে যে একটা সামরিক বিমান ঘাঁটি চীনের যাকে বলে অর্থায়নে তৈরি হবে, এটা একটা ঝামেলা হয়ে আছে। উত্তরবঙ্গে ১,০০০ বেডের বেশ কয়েকটি চীনা যাকে বলা হয় হাসপাতাল তৈরি হবে, এগুলো নিয়ে সমস্যা আছে। এগুলো হলো প্র্যাকটিক্যাল, একদম দৃশ্যমান। আর এর বাইরে ২০০১ থেকে ২০০৬ সন পর্যন্ত সেই ১০ ট্র্যাক মামলা, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে চীনা মদদ এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে, এই বিষয়গুলো সরকারের সঙ্গে আসলে ভারত সমঝোতা করতে চাচ্ছে। আমরা সবাই জানি যে তারেক রহমান সাহেবের ক্ষমতা আরোহণ, তার দেশে আসা, এর পেছনে ভারতের একটা নিদারুণ আশীর্বাদ ছিল। তো সেই আশীর্বাদটা এই গত ৪-৫ মাসে সরকার কাজে লাগাতে পেরেছে, দৃশ্যমান কোনো রিলেশন তৈরি হয়েছে, এটার ন্যূনতম কোনো ভিত্তি নেই, কোনো রকম ভিত্তি নেই। এক্ষেত্রে সরকার যারা আছে তারা এই আমাদের মতো যারা ইউটিউবিং করি বা রকচটা কিছু মানুষ আছেন যারা খুব ভারত বিরোধী, খুব জঙ্গি বিরোধী, তারা যদি ঢাকা শহরে কোনো একটা অনুষ্ঠান আহ্বান করেন, এরা সবসময় পরগাছা, কিছু লোক আছে পরগাছা, বড় বড় লোকজন আছেন, এরা কখনো জামাতের উপর ভর করে, কখনো হেফাজতের উপর ভর করে, কখনো এনসিপির উপর ভর করে। কিন্তু এদের নিজস্ব যোগ্যতায়, মানে একেবারে নিজস্ব যোগ্যতায় ঢাকা শহরে বা ঢাকার বাইরে ছোট্ট একটা অনুষ্ঠান করে ৫০ জন লোক জড়ো করা, মানে এমনি আগ্রহ নেই তাদের বক্তব্য শুনতে, ৫০ জন লোক আসবে, এরকম সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না। এরকম কতগুলো রকচটা, এরকম কতগুলো যাকে বলা হয় যে বিভিন্ন অনুষ্ঠান যারা আট করে এবং যাদেরকে দেখলে, যাদের কর্মকাণ্ড তারা যেখানে গেছে সেখানে সর্বনাশ করে ফেলেছে, যে পাত্রে হাত দিয়েছে সেই পাত্রটাকে তারা মানে নষ্ট করে ফেলেছে। এইরকম কিছু লোক দেশের ভিতরে থেকে এবং দেশের বাইরে থেকে সিন্ডিকেশন করে ভারত বিরোধী একটা বক্তব্য মানে তারা দিয়ে যাচ্ছে। এদের ভয়ে সরকার তটস্থ, তারা ভারতের সঙ্গে কোনো সম্পর্ক করতে চাচ্ছে না। আবার একই সঙ্গে ধরেন পাকিস্তানের সঙ্গেও আমাদের যে সম্পর্কটা এই মুহূর্তে খুব বেশি দরকার, কিছু কিছু প্রোডাক্ট বাই প্রোডাক্ট চীনের সাথেও দরকার। এখন এই বিষয়গুলো আন্তরিকতা নিয়ে সুন্দরভাবে করার জন্য একেবারে কারো দিকে না তাকিয়ে শুধুমাত্র দেশের কল্যাণে যেভাবে এগোনো দরকার সেটা সরকার দেখাতে পারছেন না। ফলে কি হলো, না ইসলামাবাদ, না বেজিং, না দিল্লি, না ওয়াশিংটন, কেউ খুশি না। আর এরই মধ্যে দেখা গেল যে দিল্লিতে প্রধানমন্ত্রীর যে সফর সেটা বাতিল হয়ে গেল। বুঝার চেষ্টা করুন, যখন দিল্লি এবং বেজিংয়ের মধ্যে যুদ্ধ চলছে, একে অপরকে আক্রমণ করছে, সীমান্তে এয়ার স্ট্রাইক, ঠিক সেই সময়টাতে সবচেয়ে বড়, ভারতের সবচেয়ে বড় যে ঋণটি, বৈদেশিক ঋণটি চীন ভারতকে দিল। যেই মুহূর্তে চীনের সঙ্গে আমেরিকার মানে বিশাল দ্বন্দ্ব, তো ঠিক সেই সময়টাতে মানে যেখানে হুয়াওয়েকে নিষেধ করা হলো এবং চীনের কোম্পানিগুলোতে আমেরিকার যে স্টক মার্কেটগুলোতে সেখানে অ্যাবান্ডন করে দেওয়া হলো, ঠিক সেই সময়টাতে সবচেয়ে বড় বিনিয়োগ, আমেরিকার বড় বিনিয়োগ চীনে হলো এবং চীনের বড় বিনিয়োগ আমেরিকাতে হলো। যখন নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ, নরেন্দ্র মোদীকে খুব বাজে ভাষায় গালাগালি করছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক সেই সময় জেডি ভ্যান্স তিনি ভারত সফরে উপস্থিত। তারেক রহমান সাহেব যখন বেইজিংয়ে চলে গেলেন, তখন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বেইজিং সরকারের গুরুত্বপূর্ণ বেইজিংয়ের পররাষ্ট্রমন্ত্রী, তো ওই সভাতে মিস্টার শি যিনি প্রেসিডেন্ট, ইটস এ ফরমাল, মানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে মিস্টার শির যে বৈঠক, এটা খুব বেশি হয়ে যায়। এখানে আসলে পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিটা একেবারে ফরজে আইন, কিন্তু তিনি সেখানে উপস্থিত থাকলেন না, তিনি চলে এলেন
দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার জন্য। তো বোঝার চেষ্টা করুন যে পররাষ্ট্র নীতিটা কতটা জটিল। এই অবস্থাতে তারেক রহমান সাহেবের বা সরকারের একেবারে প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল দিল্লির সঙ্গে আইদার সম্পর্ক স্থাপন করা ইন ডাইরেক্ট, আদারওয়াইজ এই যে যারা ইউটিউবার আছে, বিভিন্ন যারা কন্টেন্ট তৈরি করে, তাদের কথা মতো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কিন্তু মাঝামাঝি জায়গাতে এই যে একবার ভারত যাব, একবার যাব না, একবার ভারতের দূত পাঠাবো, আবার সেখানে কোনো নেগোসিয়েশন হবে না, একবার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবো, আবার নিষিদ্ধ করব, আবার সেই নিষিদ্ধ আওয়ামী লীগকে আইন সিদ্ধ করার জন্য চেষ্টা চালাবো, একবার শেখ হাসিনাকে চাইবো, তারপরে কামালকে চাইবো, স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে চাইবো, আবার চাইবো না। এই যে টানা হেঁচড়া, দ্বিধাদ্বন্দ্ব, রাজনীতিতে এই দ্বিধাদ্বন্দ্ব যে কোনো একটা সরকারকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলে। এবং তার যে এই সরকার যে এখন দুর্বল হয়ে গেছে মাত্র 4 মাসে, আপনি অবাক হয়ে যাবেন যে বলতে খুব কষ্ট লাগছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 4 মাসে তাদের যে স্পিরিট ছিল, সেটা আপনি মন্দ বলেন, যা কিছু বলেন, কিন্তু সেই স্পিরিটে তছনছ হয়ে গেছিল সব কিছু। রিসেট বাটনে চাপ দিয়ে দিলেন। জুলাইকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন। ৭১-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গ বাদ ৪৭ থেকে শুরু করতে হবে, মানে পুরো জিনিসটিকে 4 মাসে তোলপাড় করে দিলেন। এবং সেই ন্যারেটিভের এগেনস্টে দাঁড়ানোর মতো একটা শক্তি বাংলাদেশে ছিল না প্রথম 4 মাস, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত। এই ২০২৫ সনে এসে আস্তে আস্তে তাদের বিরুদ্ধে কথা বলা হলো। তো সেই দিক থেকে দেখেন গত 4 মাসে সরকার কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করতে পারেনি। এরপরে প্রথম 4 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ভারত বিরোধিতা করে সারা বাংলাদেশে একটা জশ্নে জৌলুস তৈরি করে ফেলল। প্রত্যেকটা মানুষ ভারতের সাথে যুদ্ধ করবে, প্রত্যেকটা মানুষ দিল্লি দখল করবে, প্রত্যেকটা মানুষ 7 সিস্টার দখল করবে, তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়ে গেল। ঠিক সেই রকম আপনি দেখেন তো গত 4 মাসে একটা সিঙ্গেল ন্যারেটিভ তৈরি করতে পেরেছে কিনা এই সরকার। ইট মিনস প্রথম 4 মাস বা 5 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফলতা, তার ধারের কাছে বর্তমান সরকার আসতে পারেনি। এর মধ্যে তার এই যে যাকে বলা হয় একটা গুরুত্বপূর্ণ সফর স্থগিত হলো। আপনাদের মনে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রথম এরকম একটা সফর স্থগিত হয়েছিল ফ্রান্স। তো উনি দুটো জায়গাতে প্রথম অপমানটা হয়েছেন গিয়ে ইংল্যান্ডে। ইংল্যান্ডে গিয়ে তিনি প্রাণান্ত চেষ্টা করলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, তিনি সেটা দেখা করতে পারলেন না এবং ওখানে তিনি অকারণে টিউলিপ সিদ্দিকের সঙ্গে গণ্ডগোল করলেন। ওখান থেকে ওনার কপাল পড়ল। সেকেন্ড, তিনি চেষ্টা করলেন, ফ্রান্সে একটা অনুষ্ঠান ছিল, জলবায়ু অনুষ্ঠান, সেখানে সাইড লাইনে বা আলাদা 1 মিনিটের জন্য হলো তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চাইলেন, যার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আগের ছিল, অনেক আগের ছিল। একসাথে তারা অলিম্পিকের মাঠে মশাল নিয়ে দৌড়িয়েছেন। কিন্তু তাকে যখন বাদ দেওয়া হলো এবং তিনি সেই অভিমানে, রাগে, ক্ষোভে, অপমানে ফ্রান্স যাওয়া বন্ধ করলেন, ফ্রান্সে গেলেন না এবং ওই দিন থেকে ওনার পতন শুরু হয়ে গেল। কাজে এই যে ভারতে যে উনি গেলেন না বা স্থগিত হয়ে গেল, এটা সরকারের জন্য এই প্রথম একটা অশনি সংকেত, দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল যাকে বলা হয় ডেঞ্জার ইন দ্য ফিল্ড অফ ডিপ্লোম্যাসি। সরকার কিভাবে সামাল দেবে সেটা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।